7 নম্বর ভবনে আগুন ও 2 দিনের সাপ্তাহিক ছুটির পর যথারীতি খুলেছে সচিবালয়। তবে আগুনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসগুলো অন্য স্থানে আজ কাজ শুরু করেছে। সকালে সচিবালয়ের ভেতরে উপদেষ্টাদের ছাড়া অন্য কারো ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল প্রবেশ করতে দেয়া হয়নি। সবার কার্ড পরীক্ষা করে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে। সচিবালয়ের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি রয়েছে। জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম চলবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে। এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেল ভবনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া ভবনে, শ্রম মন্ত্রণালয় শ্রম ভবনে এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ে কার্যক্রম চালাবেন। এদিকে সোমবার থেকে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে স্বল্প সংখ্যক অস্থায়ী পাস দেয়া হবে। দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাংবাদিকদের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফোনটা নিয়ে ভিতরে ঢুকতে পারতেছি না, তো কোথায় গাড়ি রাখবো কিছু বুঝতে পারতেছি না। আমি মনে করি যে সচিবালয়ের মতন একটা জায়গায় অবশ্যই একটা পেজে অথবা আমাদের ইনফর্ম করা। তাছাড়া এখন আমরা বাইক নিয়ে নিরাপদে অফিস করব না বাইক পাহারা দেব। শেরপুর সদরের ভাতশালা এলাকায় বাসের ধাক্কায় 2 ভাই বোন সহ অটোরিকশার 6 যাত্রী নিহত হয়েছেন। বেলা 11:30টার দিকে শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোড়া পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক ও সহকারী। রোববার বেলা 11:30টার দিকে নকলা থেকে শেরপুরের উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রীবাহী সিএনজি অটোরিকশা। শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান চালক এবং 4 যাত্রী। নিহত কামরুজ্জামান বাবু ও তার বোন মিমের বাড়ি নকলায়। শুধুই শোক আর আহাজারি, স্বজন হারানোর সুষ্ঠু বিচার চান তারা। সরকারি কনস্টেবল একটা মাস্টার আসতে পারে, এখন যে ওই বাসে না তাকে মাইরা হয়ে গেল, এটা আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে 2 জন মারা গেছে উনি আমাদের এলাকারই জ্যাঠাতো ভাই বোন, খুব ভালো লোক ছিল, খুব নম্রভদ্র ছেলে ছিল। অনেক দ্রুত গতিতে বাস চালনা করে থাকে, এজন্যই মনে হয় আমার কাছে যে এই রুটের দুর্ঘটনা বেশি হয়ে থাকে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনী। সিএনজি যাত্রী 5 জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এর মধ্যে 2 জন মহিলা, 3 জন পুরুষ। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। বাস আটক আছে। রাস্তা যানবাহন গতিমুখী চলাচল স্বাভাবিক। এ নিয়ে 2 সপ্তাহে শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 11 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেরাজউদ্দিন। এই যে দুর্ঘটনায় 6 জনের প্রাণ গেল, এই ঘটনায় প্রাথমিক কারণ হিসেবে কি বলছে পুলিশ? এখানে আর যারা মারা গেছেন তাদের পরিবারকে কোনো আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে কিনা? এখানে আপনি যে কথাটা বলতেছিলেন যে শেরপুর সদর উপজেলার, বিশেষ করে শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোড়া পাম্পের নিকট আজকে যে সিএনজি অটোরিকশার পর বাস উঠিয়ে দেওয়ার কারণে সেখানে 2 পরিবারে 2 জন করে 4 জন এবং অটোরিকশার চালক এবং অন্য আরেকজন যাত্রী সহ মোট 6 জন প্রাণ হারিয়েছে। আপনার যে বিষয়টা সেটা হলো, আমরা যে নির্মম ঘটনাটা ঘটেছে শেরপুরের নকলার যে একই পরিবারের কিঙ্কর পাড়া গ্রামে যে একই পরিবারের শাহজাহান মিয়ার 1 ছেলে এবং মেয়ে, বিশেষ করে মেয়েটি অনার্স 2য় বর্ষের পরীক্ষার্থী ছিল এবং তার প্রবেশপত্র নিয়ে আসার পথে কিন্তু আসলে তারা 2 জনই প্রাণ হারা এবং এই ফ্যামিলিতে মাত্র 3 জন সন্তান ছিল তাদের এবং 2 জনই তার প্রাণ হারানোতে এই পরিবারের একেবারে সুখের ছায়া নেমে এসেছে এই এলাকায়। শুধু পরিবার নয়, এলাকাতে আসলে আমরা যে বিষয়টি খোঁজখবর নিয়েছি যে কি কারণে এখানে সড়ক দুর্ঘটনাটা ঘটেছে। মূলত এখানে আমরা প্রাথমিকভাবে যে বিষয়টা উপলব্ধি করতে পেরেছি সেটা হলো যে দ্রুতগতির যে গাড়ি চালানোর কারণে এই ঘটনাটা ঘটেছে এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। তারা জানিয়েছেন যে তারা বিষয়টা খোঁজখবর নিচ্ছেন এবং এই বিষয়ে তারা কি করা যায়, বিশেষ করে আজকেও কিন্তু আসলে চালক, শ্রমিক এবং মালিকদের নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে একটি কর্মশালা করা হয়েছে এবং যাতে করে ফিটনেসবিহীন গাড়ি থেকে শুরু করে দ্রুত গতিতে যাতে গাড়ি চালানো না হয় এই বিষয়টা কি সেখানে তাদেরকে জানানো হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি পুলিশ বিভাগের পক্ষ থেকে আজকের যে ঘটনাটা ঘটেছে তারা সেটাকে তদন্ত করছেন এবং তারা দেখছেন যে কি কারণে এই ঘটনাটা
দুর্ঘটনাটা ঘটছে। পাশাপাশি এখান যে স্বজনরা রয়েছে তাদের কিন্তু আসলে দাবি যে তাদের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, তাদের দাবি হচ্ছে যে এই ঘটনার সঙ্গে দায়ী যে চালক রয়েছে এবং এদের সঙ্গে যে সহযোগী রয়েছেন হেল্পার, তাদের আসলে তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আসছেন। পাশাপাশি যে এই শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে প্রায় কিন্তু আসলে সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। এই বিষয়ে আসলে এখানে আসলে চালক এবং শ্রমিকরা বিশেষ করে অটো সিএনজি চালিত অটো রিকশার যে চলাচল এটাকে আসলে সীমিত করা, পাশাপাশি এই এলাকায় এই সড়কে ময়মনসিংহ পর্যন্ত বিশেষ করে মিনি বাস চালানোর জন্য এবং সেটা অনুমতি দেওয়ার জন্য আসলে বিভিন্ন মহলের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু দাবি উঠেছে। এই কারণে যে শেরপুরের যে এই সড়কটিতে যাতে দ্রুত গতিতে এই যে সড়ক দুর্ঘটনা, এই দুর্ঘটনাকে রোধকল্পে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্থানীয়রা মনে করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু আসলে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছেন। বিশেষ করে চালক, শ্রমিক এবং মালিকদের সাথে ইতিমধ্যে তারা কিন্তু মত বিনিময় শুরু করেছেন এবং তারা প্রত্যাশা করছেন যে তারা চেষ্টা করে যাচ্ছেন এই সড়কে যাতে সড়ক দুর্ঘটনা রোধ করা যায়, এই জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। পাশাপাশি শেরপুরে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মিরাজউদ্দিন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া বাসের ধাক্কায় প্রাইভেট কার ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে 6 জন নিহতের ঘটনায় বাসের মালিক ডাব্লিউ ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে মাদারীপুরের শিবচর থেকে তাকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ। পুলিশের অতিরিক্ত ডিআইজি আকম আক্তারুজ্জামান বসুনিয়া দুপুরে মুন্সিগঞ্জ হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এ সময় তিনি আরও জানান, ত্রুটিপূর্ণ বাসটি দুর্ঘটনার আগের দিন গ্যারেজে থেকে বের করা হয়। বাসটির ফিটনেস ছিল না, রোড পারমিটও ছিল না। এছাড়া চালক ছিলেন মাদকাসক্ত আর চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না। এর আগে এ ঘটনায় বাস চালক নুরুন্নবী সহ 2 জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে অপরজনকে ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনায় নিহত আমিনা বেগমের ভাই নুরুল আমিন বাদী হয়ে শনিবার কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় বাস মালিককে আসামি করা হয়। এই অপরাধের কারণেই তাদের অবহেলা, তাদের অনৈতিকতা এবং তাদের যে অসতর্কতা, অনিয়ম এবং এই আইন না মানার যে তাদের যে টেন্ডেন্সি, সেখান থেকেই সেই সমস্ত প্রেক্ষিত বিবেচনায় আমরা মালিকরে, যে এই ব্যানারের যে মালিক আছে ডাব্লিউ ব্যাপারী, তাকে আমরা অভিযান চালিয়ে তাকে আমরা গতকালকেই আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। নতুন করে দাফনের জন্য সিলেটে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর মরদেহ। সকালে সিলেট পৌঁছার পর মরদেহ রাখা হয় সিলেট সার্কিট হাউসে। কিছুক্ষণের মধ্যে নগরীর শাহী ঈদগাহ মাঠে শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ নেওয়া হবে কানাইঘাটে। সেখানে বাজার এলাকায় তার প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা চত্বরে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হবে। নিহতের স্বজনরা জানান, আওয়ামী লীগ সরকারের রোষানল থেকে বাঁচতে হারিস চৌধুরী আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে 2021 সালের 3 সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর চাপে তার মৃত্যুর বিষয়টি চাপা রেখে ঢাকার অদূরে সাভারে দাফন করা হয়। বাংলাদেশে এসে যে পরিস্থিতির মধ্যে যে যুদ্ধ করে আমার বাবার শেষ ইচ্ছাটা আমি পূরণ করলাম। আমার ভাই পদে পদে আমার সাথে ছিল। সে তার শারীরিক অবস্থার কারণেই হোক বা মানসিক তার যে একটা প্রেশার, যে এই দেশের যেটা 15 বছর আমার বাবা ফেস করেছেন, সেটা ফেস না করে তার নিজের স্বাস্থ্যের কারণে এবং তার মানসিক সুস্থতার কারণে সে হয়তো আমার সাথে ফিজিক্যালি ইনভলভ হতে পারেনি। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর আহমেদ, হারিস চৌধুরী নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে কিনা আর কখন দাফন করা হতে পারে হারিস চৌধুরীর দেহাবশেষ? দেখুন, বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিস চৌধুরী, আসলে তিনি মূলত একজন সিলেট বিভাগের একজন প্রবীণ রাজনীতিক ছিলেন। তিনি সিলেট জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। 2001 সালের 3 সেপ্টেম্বর যখন তিনি মারা যান ঢাকার একটি হাসপাতালে, তিনি করোনা আক্রান্ত ছিলেন। তখন তার আগ থেকেই কিন্তু প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হওয়ার পর থেকে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তারপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তিনি দেশেই ছিলেন দীর্ঘদিন এবং মাহমুদুর রহমান নামেই তিনি ঢাকায় বসবাস করে আসছিলেন দীর্ঘদিন ধরে। সেখানে মৃত্যুর পর কিন্তু ঢাকার
সাভারে তাকে দাফন করা হয়েছিল। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু তাকে সে সময় রাষ্ট্রীয় যে সম্মান সেটুকু দেওয়া হয়নি। এরপর থেকে দীর্ঘদিন ধরে তার মেয়ে সামিরা চৌধুরী আইনি লড়াই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে যে তার বাবার পরিচয়টুকু নিশ্চিত হওয়া এবং তাকে তার শেষ ইচ্ছা অনুযায়ী সিলেটে নিয়ে আসা। অবশেষে হাইকোর্টের একটি আদেশে তাদের ডিএনএ পরীক্ষার পর হারিস চৌধুরী সেটা প্রমাণ করতে পেরেছেন যে সামিরা চৌধুরী তিনি মাহমুদুর রহমানের হারিস চৌধুরী। তারপর থেকেই মূলত সিলেটে নিয়ে আসার বিষয়টি শুরু হয় এবং আজকে সকালে ঢাকা থেকে সিলেটে তার মরদেহ চলে আসে এবং সিলেট সার্কিট হাউসে রাখার পর বেলা 2:30টার দিকে তাকে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেটের শাহিদগাহ এলাকায় তার মরদেহ নিয়ে যাওয়া হয় এবং সর্বস্তরের মানুষ, যার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান এবং শ্রদ্ধা জানানোর পর এখানে আসলে জানাজা অনুষ্ঠিত হয়নি, একটি দোয়া অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু আগেই তার দাফন কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল সে কারণে এখানে আর নতুন করে জানাজা অনুষ্ঠিত হয়নি এবং সেখানে একটি দোয়া মাহফিলের পরে কিন্তু তার যে গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে হয়তো 4:45 অথবা 5টা নাগাদ সেখানে তার মরদেহটি পৌঁছাবে এবং পৌঁছার পরপরই তারই প্রতিষ্ঠিত তার বাবার নামে একটি প্রতিষ্ঠিত এতিমখানা রয়েছে, এতিমখানার প্রাঙ্গণে তাকে সমাহিত করা হবে। সেই প্রস্তুতিও কিন্তু নিয়ে রাখা হয়েছে এবং যেহেতু তিনি মুক্তিযোদ্ধা সেখানে রাষ্ট্রীয় যে সম্মান যতটুকু দরকার ততটুকু রাষ্ট্রীয় সম্মানের সহিতই তাকে দাফন করা হবে। কিছুক্ষণের মধ্যেই হারিস চৌধুরীকে নতুন করে দাফন করা হবে। সিলেট থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর আহমেদ। যশোরের নোয়াপাড়ায় সাবেক কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 10টার দিকে পৌর শহরে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কোনো মামলা এবং কেউ আটক হয়নি। নিহত জিয়াউদ্দিন পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার রাতে স্থানীয় একটি চায়ের দোকান থেকে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে শহরের আয়কর অফিসের পেছনের একটি পরিত্যক্ত ঘরে হত্যার পর তাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসী তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত 10:30টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় যশোর সদর হাসপাতালে। প্রায় 2 যুগ আগে জিয়াউদ্দিনের বাবা, শ্রমিক নেতা ও 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম হোসেন সর্দারকে গুলি করে হত্যা করা হয়েছিল। টিউব দিয়ে শ্বাসরোধ করে তাকে মেরে ফেলছে। মেরে ফেলার আগেও যখন অনেক টর্চার করছে তখন বলছে যে এরকম 20,000 টাকা দে। তখন ভাইয়া ফোন করে বলে দেয় ভাবিকে, ওরা গেলে বাড়ি থেকে 20,000 টাকা নিয়ে আসে। 20,000 টাকা দেওয়ার পরেও ভাইয়াকে রেহাই দেয়নি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে সুপারিশের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। বিকেলে চট্টগ্রামে মতবিনিময় সভা শেষে কমিশন প্রধান জানান, স্থানীয় সরকারের সব পরিষদের নির্বাচন একদিনে করা নিয়ে মতামত বেশি আসছে, এটিও বিবেচনা করা হচ্ছে। একই দিনে নির্বাচন হলে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। এর আগে মতবিনিময় সভায় অংশ নিয়ে সাবেক স্থানীয় সরকার পরিষদগুলোর প্রতিনিধিরা নানা অনিয়ম ও অভিযোগ তোলেন। সভায় আইনের অস্পষ্টতা সহ রাজনৈতিক প্রভাব দূর করার আহ্বান জানানো হয়। নির্বাচন কোনটা আগে হবে কোনটা পরে হবে, এটা আজকে আপনারা দেখেছেন এখানে বেশিরভাগ মানুষের মতামত হচ্ছে যে যেহেতু এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং এখানে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স করার বিষয় থাকবে না এবং যেহেতু এখনও এমপি সাহেবরা এসে ইনফ্লুয়েন্স করতে পারবে না, সেই জন্য এই অন্তর্বর্তী সরকারের আমলেই জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন হোক, এটা কিন্তু আপনাদের এখানে অনেকে মতামত প্রকাশ করেছেন। দেশ পরিচালনার সুযোগ পেলে 31 দফার মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এর মাধ্যমে 6 বছর আগে সংস্কারের ঘোষণা দিয়েছেন। এ সময় শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উপর জোর দেন তিনি। আমিও চিকিৎসা পাই। 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি 1.5 বছর আগে। এখন তো অনেকে সংস্কারের গল্প বলে তো আমাদেরকে, তো তাদেরকে বলছি 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে সেটাকে চিন্তা করে আমরা 1.5 বছর আগে দিয়েছি, আর বেগম খালেদা দিয়েছে 6 বছর আগে। ফরিদপুর সদরে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ভোরে সদরের গেরদা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি বাড়ির সিসি ক্যামেরায় এক যুবকের গতিবিধি সন্দেহজনক হয় বাড়ির বাসিন্দারা গ্রামবাসীকে জানায়। এ সময় একই গ্রামের যুবক মিল্লাত চৌধুরীকে সন্দেহবশত গণপিটুনি দেয় গ্রামবাসী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেলে পাঠিয়েছে। দুই দিন কর্মবিরতির পর কাজে ফিরেছেন নৌ শ্রমিকরা। চট্টগ্রামের 17টি নৌঘাট ও বহির্নোঙরের লাইটার জাহাজে পুরোদমে কাজ শুরু হয়েছে। রাত থেকে শ্রমিকরা কাজে যোগ দেন। এতে গত 2 দিনের স্থবিরতা কেটে ফেরে কর্মচাঞ্চল্য। সচল হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর। এই নৌবন্দর হয়ে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল, সারসহ বিভিন্ন পণ্য সরবরাহ করা হয়। চাঁদপুরে প্রায় 15 ঘাটের 3000 শ্রমিক তাদের কার্গো জাহাজের পণ্য গোডাউনে তুলছেন। চাঁদপুরে 7 নৌ শ্রমিক খুনের ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে বৃহস্পতিবার থেকে কর্মবিরতিতে যায় শ্রমিকরা। শনিবার রাতে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাসের পর কাজে ফেরার সিদ্ধান্ত জানান শ্রমিক নেতারা। নৌযান শ্রমিকরা প্রত্যাহার করতে আমরা খুশি, আমাদের কাজ এখন চলতেছে। ক্ষয়ক্ষতি হয়েছে, আয় রোজগার বন্ধ থাকাতে অনেক কষ্ট হয়েছে। এখন আজকে কাজ শুরু হয়েছে, তাই আমরা অনেক খুশি। কিন্তু এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, এই যে 2 দিন যাবৎ ধর্মঘট চলল, শ্রমিকদের যে আশ্বাস, সেই আশ্বাসে শ্রমিকরা কাজে ফিরেছে, তো কাজের গতি এখন কেমন দেখছেন? আর চট্টগ্রাম বন্দরে সবচেয়ে বেশি গত 2 দিনে কোন কোন পণ্য জমাট বেঁধেছে? কাল রাতে আসলে ধর্মঘট প্রত্যাহার হওয়ার পর থেকে মূলত কার্যক্রম শুরু হয়েছে। যে মাদার ভেসেলগুলো যেগুলো বন্দরের বহির্নোঙরে ছিল, সেগুলো থেকে পণ্য খালাস, ছোট জাহাজে খালাস শুরু হয়েছে। এবং আজকে সকাল থেকে ছোট জাহাজগুলিতে পণ্য খালাস শুরু হয়েছে। মানে বলা চলে যে বিভিন্ন যে পণ্য যেগুলি অপেক্ষমান ছিল, সেগুলি গন্তব্যে চলে গেছে। আপনি দেখছেন এখন এই ছোট জাহাজ থেকে এখানে পণ্য খালাস কার্যক্রম চলছে, নিশ্চয়ই দেখছেন। সেগুলি ট্রাকে তোলা হচ্ছে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। এবং আমরা গতকাল থেকে যেটা জানিয়ে আসছিলাম যে চট্টগ্রাম বন্দরের বড় 20টা মাদার ভেসেল, বড় জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় ছিল। এবং আশেপাশে ছোট জাহাজ প্রায় 35টা মতো, চট্টগ্রামের 35-40টা মতো ছোট জাহাজে পণ্য বোঝা অবস্থায় ছিল। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত ঘাট আছে, প্রায় 45টা ঘাটের মধ্যে 748টি আমরা যেটা খবর নিয়েছি পণ্য বোঝায় ছোট জাহাজ অপেক্ষমানে, সবগুলো আসলে আজ সকাল থেকে তাদের কার্যক্রম শুরু করেছে। এবং আপনি নিশ্চয়ই দেখছেন এখানে গম খালাস চলছে। এটা আমরা যেটা জেনেছি, ছোট জাহাজে করে এনে এই গমগুলি নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে। এবং অন্যদিকে আমি যদি একটু দেখাতে চাই, এখানে কয়লা খালাস হচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই কয়লাগুলি ছোট জাহাজ থেকে এখানে ট্রাকে তুলে তাদের গন্তব্যে নিয়ে যাওয়া হবে। একইভাবে আসলে আমরা জেনেছি বিভিন্ন ঘাটে, চট্টগ্রামের 16টা যে ঘাট আছে, সবগুলি ঘাটে তাদের পণ্য খালাসের যে কার্যক্রম সেটা শুরু হয়েছে। এবং ছোট জাহাজ থেকে ট্রাকে করে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে। এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে বড় জাহাজগুলি আছে, সেগুলি থেকে রাত থেকে মূলত পণ্য খালাস শুরু হয়েছে। 20টা মাদার ভেসেল অপেক্ষা করছিল, সেগুলো ছোট জাহাজে করে পণ্যগুলো স্বাভাবিক গতিতে তাদের কার্যক্রম চলছে। এবং আমরা দেখেছি শ্রমিকদের মধ্যে আমরা উৎসব মুখরতা দেখেছি। তারা 2 দিন যেহেতু তারা কোনো কাজ ছিল না, তারা অলস পড়েছিল। আজকে থেকে তাদের 2 দিনের কর্মবিরতি শেষে আজ থেকে কাজে যোগ দিয়েছেন নৌ শ্রমিকরা। সেই খবর চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ। লোকসানের বোঝা এবং কোচ, ইঞ্জিন, জনবল সংকট সহ বিভিন্ন কারণ দেখিয়ে 18 বছরে পশ্চিমাঞ্চল রেলওয়ের 23টি ট্রেন বন্ধ হয়েছে। এতে সব রুটের হাজারো যাত্রী বঞ্চিত হচ্ছে রেল সেবা থেকে। বন্ধ হয়ে গেছে 66টি স্টেশনও। চাহিদার অর্ধেকের কম জনবল নিয়ে চলছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। তুলনামূলক কম খরচ, নিরাপদ ও যানজটের ভোগান্তিতে পড়তে হয় না বলে যাত্রীদের কাছে ট্রেন বেশ জনপ্রিয়। যা যাত্রীদের কাছে চাহিদা থাকলেও পশ্চিমাঞ্চল রেলওয়ের সেবা যেন ক্রমেই সংকুচিত হচ্ছে। পশ্চিমাঞ্চল রেলওয়ে তথ্য বলছে, নানা সংকটে 2006 থেকে 2024 সাল পর্যন্ত 18 বছরে 23টি ট্রেন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এর মধ্যে রয়েছে ৬টি আন্তনগর, ১টি মেইল ও ১৬টি লোকাল ট্রেন। জনবল ও অবকাঠামো সংস্কারের অজুহাতে ২৬৫টি রেল স্টেশনের মধ্যে বন্ধ ৬৬টি। বর্তমানে স্টেশন মাস্টার নাই, পোর্টারও নাই, কেউই নাই। বছর খানিক হলো মোটামুটিভাবে এটা বন্ধ আছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস, আরেকটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদী মিল্টন এক্সপ্রেস। এই স্টেশনটা ধরেন ২০ বছর আগে খুব জাঁকজমক ছিল, এখন প্রায় ১০ থেকে ১৫ বছর হলে কোনো ট্রেনও থামে না। বিশ্লেষকরা বলছেন, উন্নত বিশ্বে যেখানে রেলকে লাভজনক খাত হিসেবে দেখা হচ্ছে, সেখানে বাংলাদেশ রেলওয়ে টানছে লোকসানের বোঝা। এটি সময় উপযোগী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবের ফল। লোকাল ট্রেনগুলো তো আমি যতটুকু জানি লোকজন চড়তেই পছন্দ করে, যেহেতু তাদের খরচও কম লাগছে এবং যদি যানজট বা চিন্তা করে তার থেকেও কম সময় পৌঁছায় যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ওনাদের একটু এই ব্যাপারে নিজেদের মধ্যে একটু চিন্তাভাবনা করে এবং আলাপ আলোচনা করে যতটুকু টেকনিক্যাল পার্সন দরকার তারা যে নিয়ে বসেন। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক বলছেন, সেবার মান বাড়াতে সবকিছু নতুন করে শুরু করতে কাজ করছেন তারা। একটা নতুন ট্রেন পরিচালনা করতে গেলে আমার লাগবে প্রয়োজনীয় সংখ্যক কোচ, লোকোমোটিভ এবং সেই সাথে জনবল, আর স্টেশনগুলো চালু করতে হবে। সবগুলোতেই ঘাটতি রয়েছে, যে কারণে আমরা প্রায়োরিটি বেসিসে যে সমস্ত দরকার সেগুলো করার চেষ্টা করছি। বর্তমানে পশ্চিমাঞ্চল রেলওয়েতে প্রয়োজনীয় ৪৭,০০০ জনবলের বিপরীতে কর্মরত ২৩,০০০। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলা মামলায় সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখত সহ ৫ জনের জামিন নামঞ্জুর করেছে আদালত। বেলা 11:30টার দিকে চিফ জুডিশিয়াল আদালতের সিনিয়র বিচারক নির্জন কুমার মিত্র এ নির্দেশ দেন। এর আগে আদালতে তারা হাজিরা দিতে এলে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার এক ঘটনায় ৯৯ জনের নাম সহ সুনামগঞ্জ সদর থানায় এক শিক্ষার্থীর ভাই মামলা করে। রমজানে কোনো পণ্যের সংকট থাকবে না, প্রতিটি পণ্যের মূল্য ভোক্তাদের সাধ্যের মধ্যে আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আলু, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে না আসার জন্য ব্যবসায়ীদের কারসাজির পাশাপাশি ভোক্তা অধিদপ্তরের দুর্বলতার কথাও স্বীকার করেন তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এখনও পুরনো সংস্কৃতির বদল হয়নি বলেও জানান তিনি। অধিদপ্তরের মহাপরিচালক জানান এসব কথা, এজন্য জেলা প্রশাসকদের কাজ করার আহ্বান জানান তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখনও পুরনো সংস্কৃতিটা পুরোপুরি পরিবর্তন হয় নাই এবং অনেকেই এলসি খুলেছেন, আমদানি করছেন। আমরা পজিটিভলি ধরে নেই যে রমজানে কোনো পণ্যের ক্রাইসিস থাকবে না। লক্ষ্মীপুরের সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। সকাল 10টা থেকে শহরের দালাল বাজারে এই অভিযান শুরু হয়। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এর আগে 1 সপ্তাহ সময় দিয়ে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হয়। সময়সীমা শেষ আজ উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রথম দফায় দালাল বাজার থেকে চন্দ্রগঞ্জের পূর্ব বাজার পর্যন্ত প্রায় ১,৫০০ স্থাপনা উচ্ছেদ করা হবে। ৬ কিলোমিটার এলাকা জুড়ে এই অভিযান চলবে সপ্তাহব্যাপী। যতগুলো অবৈধ স্থাপনা আছে আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করব। এক কথায় এই জেলা প্রশাসনের এই যে উচ্ছেদ কার্যক্রম এটি নিয়মিতভাবে এটি তদারকির মধ্যে থাকবে। এ নিয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, এখন পর্যন্ত কি পরিমাণ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, আর অভিযানের পর আবারও দেখা যায় সেখানে নতুন করে আবারও দখল হয়, সেটি নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ এখনই নেওয়া হচ্ছে কিনা? আসলে আপনি ঠিকই বলছেন, আমরা সকাল থেকে দালাল বাজারে রয়েছি। সকালে দেখেছি জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের নেতৃত্বে পুলিশ সুপার আক্তার হোসেন এবং যে স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদের নেতৃত্বে, পাশাপাশি সড়ক ও জনপথ বিভাগের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তাদের নেতৃত্বে কিন্তু
এই বাজারে অভিযান তারা শুরু করেছেন সকাল 10টা। এরপর কিছুক্ষণ আগে আজকের অভিযান শেষ হয়েছে, যেটি অভিযান আগামী 1 সপ্তাহ ধরে অভিযান চলবে এমনটি জানিয়েছেন জেলা প্রশাসক। তবে আমি এখন যেখানে রয়েছি একটি দালাল বাজারে, আমরা দেখেছি সকাল থেকে এখানে প্রায় 500-র মতো বিভিন্ন ধরনের স্থাপনা তারা ভেঙে দিয়েছেন এবং যে গুলিয়ে দিয়েছেন বোল্ডোজার মেশিন দিয়ে, এমনকি আমরা দেখেছি। তবে এখানে যে অনেক দোকানদার কিন্তু আমাদের কাছে আবার অভিযোগও করেছেন যে ব্যবসায়ী নিজামুদ্দিন এবং বাবুল হোসেন নামে দুজন, তারা বলছেন তারা সরকার থেকে দীর্ঘদিন ধরে লিজে তারা জমি নিয়েছেন, পরে এখন আবার ভেঙে দেওয়ার কারণে তারা আসলে নিঃস্ব হয়ে গেছেন। তাদের দাবি যেন সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে যেন সরকারের যে সম্পত্তিটুকু সেটি যেন সীমা নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে হয়তো বা ক্ষতির সম্মুখীন হবেন না, এমনকি তারা বলেছেন। এর বাইরে কিন্তু আমি যে সড়ক ও জনপথ নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, জহিরুল ইসলাম, তিনি জানিয়েছেন আজকের অভিযান শুরু হয়েছে, এটি আগামী 5 তারিখ পর্যন্ত অভিযান চলবে। অর্থাৎ এই প্রথম দফার অভিযানে প্রায় 1,500-এর মতো যে স্থাপনা রয়েছে সেগুলো ভেঙে দেওয়া হবে। আর এরপরে পর্যায়ক্রমে রামগতি, কমলনগর, রায়পুর এবং যে রামগঞ্জ সেই উপজেলাও কিন্তু যে অবৈধ স্থাপনা রয়েছে প্রায় 10,000-এর মতো, সেগুলো তারা ভেঙে দেওয়ার কথা বলছেন। পাশাপাশি যে এখানের ব্যবসায়ীদের অভিযোগ, অনেকে বলছেন যে সরকারি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, যেন পরবর্তী এখানে আবার নতুন করে কোনো ভাবে যেন যে স্থাপনা তৈরি না করা হয় সে ধরনের আহ্বান জানিয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে বলছেন এবারের যে অভিযান সেটি একদম তাদের যে সম্পূর্ণভাবে সফল হবে এবং কেউ যেন কোনো ধরনের স্থাপনা তৈরি করতে না পারেন সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। তা আমরা আসলে এখানে অনেক ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারাও কিন্তু জানিয়েছে। তবে পুলিশ সুপার এটি বলছেন অনেক সময় সড়কের দুই পাশে বিভিন্ন ধরনের যানজট সৃষ্টি হয়, অনেক সময় দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার যে নিরসনে এবং যেন যত্রতত্রে যেন যে অবৈধ স্থাপনা বসতে না পারে বা ফুটপাতে দোকান বসতে না পারে সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পুলিশ সুপার আক্তার হোসেন। তারা বলছেন তারা প্রতিনিয়ত মনিটরিং করবেন, কোনো ধরনের যেন সড়ক বন্ধ করে যেন ফুটপাত না তৈরি করতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা এখন পর্যন্ত দেখতেছি যেন কোনো ধরনের যে অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যেন সুন্দরভাবে কিন্তু অভিযান চলছে। এটি আগামী 5 তারিখ পর্যন্ত প্রথম ধাপের অভিযান থাকবে। লক্ষ্মীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। জরাজীর্ণ বাস টার্মিনালের কারণে ভোগান্তিতে জামালপুর ও চাঁদপুরের মানুষ। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় গাড়ির তেল ও যন্ত্রাংশ চুরিসহ নানা অপকর্মের আখড়ায় পরিণত হয়েছে টার্মিনাল। নির্মাণের পর কোনো সংস্কার না হওয়ায় দুর্ভোগে যাত্রী ও চালকরা। পৌর প্রশাসক বলছেন সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে সংস্কার করা হবে। যানজট নিরসন এবং যাত্রী সেবার মান উন্নয়নে 2002 সালে পৌর বাস টার্মিনাল নির্মাণ করে জামালপুর পৌরসভা। তবে 2009 সালে বন্ধ হওয়ার পর থেকেই পরিত্যক্ত অবস্থায় টার্মিনাল ভবন। বাস ট্র্যাক রাখা হচ্ছে টার্মিনালের খোলা জায়গায়। ব্যবহার না করায় চুরি হয়ে গেছে অনেক জিনিসপত্র। ভবনেও দেখা দিয়েছে ফাটল। ভূতের বাড়ির মতো হয়ে আছে, ভাঙচুর হয়ে গেছে, লুটপাট হয়ে যায়। এই বাস স্ট্যান্ডে কেসি গেট পর্যন্ত ঠিক না, একটা বাতি নাই বাস স্ট্যান্ডে। আমাদের জামালপুর বাস স্ট্যান্ড চালু নাই, এটা কোনো সিন্ডিকেট আছে দেখতে হবো না। একই অবস্থা চাঁদপুর পৌর বাস টার্মিনালের। 2000 সালে নির্মাণের পর থেকে কোনো সংস্কার করেনি পৌর কর্তৃপক্ষ। এতে পুরো টার্মিনালে ভুতুড়ে পরিবেশ। পৌরসভার ময়লার স্তূপে চরম ভোগান্তিতে যাত্রী ও শ্রমিকরা। যে পরিস্থিতি, যে ধোঁয়া আমাদের এলাকায় যেভাবে দূষিত হয়েছে, মানুষের ভোগান্তির কোনো শেষ নাই। গাড়িতে রাতে তেল চুরি হয়, নিরাপত্তা নাই গাড়ির। পৌর প্রশাসক জানিয়েছেন সংস্কারের জন্য কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কাজ চলমান আছে। তাছাড়া টার্মিনালটিকে মানে সব জায়গায় কোথাও কোথাও খানাখন্দ আছে, সেটাকে মেরামত করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং অন্যান্য যেসব সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে প্রত্যেকটা আমরা সমাধান করার জন্য চেষ্টা করছি। দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য চাঁদপুর পৌর বাস টার্মিনাল ব্যবহার করে কয়েকশো যানবাহন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2 দফা দাবিতে আমরণ অনশন করছেন জিয়াউদ্দিন আয়ান নামে এক শিক্ষার্থী। তিনি সরকার ও রাজনীতি বিভাগের 50তম ব্যাচের শিক্ষার্থী। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেন জিয়াউদ্দিন আয়ান। জানান, জুলাই মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার নিশ্চিত সহ দ্রুত জাকসু কার্যকরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে এই কর্মসূচি শুরু করেছেন তিনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 2 দফা মেনে নেওয়া না পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন। বুদ্ধিদীপ্ত বাংলাদেশ চাই, এই স্লোগানের মাধ্যমে যাত্রা শুরু হলো বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াড 2024-এর। সকালে রাজশাহী কলেজিয়েট স্কুলে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। আয়োজকরা জানিয়েছেন, এমন প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সৃজনশীল কাজে
এগিয়ে রাখবে। শুধু পুঁথিগত বিদ্যা নয়, মেধার দ্বারা উন্মোচন অবদান রাখবে এ ধরনের প্রতিযোগিতা। রাজশাহী নগরীর 50টি স্কুলের 5 শতাধিক শিক্ষার্থী অংশ নেন। 300 শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়, 50 জনকে দেওয়া হয় মেডেল অফ এক্সেলেন্স। নাটোরের বড়াইগ্রামে নৈশ প্রহরীকে বেঁধে গভীর নলকূপের 3টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে উপজেলার গুরুমশৈল চিনিডাঙ্গা বিলে এ ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, প্রতি রাতের মতো গত রাতেও বিলে ফসল ও সেচ যন্ত্র পাহারায় ছিলেন নৈশ প্রহরী। রাত 11টার দিকে কয়েকজন অস্ত্রধারী গিয়ে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে। পরে তার গভীর নলকূপের 3টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। সকালে কৃষকরা বিলে গিয়ে ঘটনাটি জানতে পেরে পুলিশকে খবর দেয়। ট্রান্সফরমার উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ। গোপালগঞ্জে প্রণোদনা হিসেবে পাওয়া পেঁয়াজ বীজের 420 কৃষকের জমিতে 5 ভাগ চারাও গজায়নি। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বিষয়টি জানার পর কৃষি বিভাগের তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন। ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবার জেলায় 3835 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদের লক্ষ্য ধরা হয়। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।